পাকিস্তান যখন তৈরি হয় তখন তো জামাতের যে প্রতিষ্ঠাতা মৌদুদি বলেছে এই তাগুদি আইন হচ্ছে গণতন্ত্র। তারা তো গণতন্ত্রকে যেই নির্বাচন পদ্ধতিটাকে বলেছে যে এটা ঈশ্বরের বা আল্লাহর অস্তিত্বকে প্রশ্ন করার শামিল। তো সেই জন্ম থেকে যে জামাত, তখন তারা যখন যাকে প্রয়োজন হয় তার কাঁধে সওয়ার করে। আর এই যে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, এটা তো বাংলাদেশের সংবিধানে প্রথম এই উপমহাদেশে। তারা বলবে কেন ভারতে নাই? ভারতে আছে সেকুলার শব্দটি, সেকুলারিজম আমাদের নিজস্ব। ভারত হচ্ছে, এটা আপনি পরীক্ষা করে দেখুন সংবিধানে কোথায় আছে সেকুলারিজম? কোথাও নাই বাংলাদেশ ছাড়া। ভারত একটা হিন্দু রাষ্ট্র, পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র। এটা ৭১-এর মুক্তিযুদ্ধ জাত। এইটাকে ধ্বংস করবার জন্যেই এই জুলাইয়ের পরে যে জুলাই যে গণঅভ্যুত্থানটা হয়েছে, অসাম্প্রদায়িক একটা আন্দোলনকে হাইজ্যাক করে নেবার চেষ্টা করা হচ্ছে। এই হাইজ্যাক হয়েছে মব রাজার নেতৃত্বে, এই জামাত ইসলামীর আনুকূলে। এইটা মব রাজা জামাত ইসলামী এবং তাদেরকে এই এনসিপিকে পেলে পুষে বড় করেছে, এবং এই ৩৩টি দল মিলে তারা বলছে জাতীয় ঐক্য তৈরি হয়েছে। কোনোভাবেই ৫৪টি নিবন্ধিত দলের মধ্যে ৩৩টি, যেটা শাহরিয়ার ভাই বললেন, প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে, উনি কিন্তু আইনের লোক, উনি এই কথা বলেছেন, আমি লিখে রেখেছি। তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রে কেন এটা অনুপস্থিত থাকে? যেই জাতীয় পার্টিকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেন, সেই জাতীয় পার্টিকে ছাড়া আপনি সংলাপ করলেন কি করে সংস্কার বৈঠক? এক এক ফল এক এক যাত্রায় হতে পারে না। এবং আপনি যেই ভোটের কথা বলছেন, একটা সরল অঙ্ক করি, ৩ কোটি না ভোট পড়েছে, ৬ কোটি লোক ভোট দিতে যায় নাই, এই ৬-৯ কোটি তো হ্যাঁ ভোটের পক্ষে নাই। তাহলে আপনি কি করে হ্যাঁ ভোট পাস হয়েছে বললেন? এটা সরল অঙ্ক, এটা প্রশ্ন করলেই রেগে যায়েন না। প্রশ্ন মানেই কিন্তু ভারতীয় দর্শন নয়। প্রশ্ন মানে হচ্ছে আপনি এই প্রশ্নটার উত্তর দিন, যে আপনি যখন বলছেন জামাতে ইসলামীকে আপনি শাস্তি দিতে পারেন না, প্রমাণ হবে। আওয়ামী লীগকে পারলেন কি করে? আপনি বলছেন যে এই 18 মাসের যে মপতন্ত্রকে আপনি বলছেন মুক্তিযুদ্ধ কি মপ? মুক্তিযুদ্ধে আপনি লক্ষ লক্ষ লোক মানুষ মারা যাচ্ছে, আপনার ধর্ষণ করা হচ্ছে, সেখানে পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি দল, সেই ইতিহাসটুকু আপনি মুছে দিতে চাইছেন। এটা হয়? আপনি আত্মসমর্পণ দলিলে যে সিভিল আর্ম ফোর্স লেখা আছে, এটা কারা? এই ছাত্র সংঘের সভাপতি কারা ছিল? এই 14ই ডিসেম্বরের বাড়ি বাড়ি নিয়ে আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবীদেরকে মারা হয়েছে, এবং তাদের স্ত্রী, কন্যা, পুত্র এখনো জীবিত। তাদের চোখের সামনে আপনি ইতিহাস নাই করে দেবেন এবং বলবেন এটা ভারত এসে মেরেছে। এটা মগের মুল্লুক নাকি? মগের মুল্লুক না হলে এটা মবের মুল্লুক বটে। এই মবের মুল্লুক 18 মাস ছিল বলেই তার বিরুদ্ধে পুরো জাতি 2 হাত ভরে বিএনপিকে ভোট দিয়েছে, এবং সেই জায়গা থেকে আমরা উদ্ধার পেয়েছি। জাতি একটা খুব বড় ধরনের ক্রাইসিসে পড়তে যাচ্ছিল, সেখানে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে, মানে তারা প্রধান বিরোধী দল হিসেবে সংসদে গেছে। তো সেই জায়গায় আমরা আগামীতে বাংলাদেশের চেহারাটা কি দেখবো, এটা কিন্তু অবশ্যই আমাদের দুশ্চিন্তা। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন মানেই দোষণ নয়, প্রশ্ন মানে উত্তর দিন, জনাব ASM শাহরিয়ার কবির। দেখেন, আমি বলবো এটা মিথ্যার মূল্যকে পরিণত হয়েছে গত 15 বছর, এবং ব্যবসাটা ছিলই হচ্ছে ৭১কে নিয়ে, আমার মহান স্বাধীনতাকে নিয়ে। যেমন ক্রিসমাস এখন একটা কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে। ব্যবসা আসলে কারা আগে বলেনি, এই শেষ করতে দেন। ব্যবসাটা করছে তো আওয়ামী লীগ, এবং কি এই ব্যবসাটার মূল উদ্দেশ্য ছিল কি? ভারতীয় আধিপত্যবাদটাকে এদেশে বাংলাদেশকে হায়দ্রাবাদ করার। এ কথা আমার ভাইরা বলেন না। এই দেশটাকে হায়দ্রাবাদ করার যে ষড়যন্ত্র হলো, করিডোর না, আপনি ফেনীতে যে মিরেশ্বরায় 900 একর জমি দিলেন, ওই জমিটা দিয়ে দিলেই ওই জমিতে ইন্ডিয়া যখনই ইন্ডাস্ট্রি হয়ে যেত, তখন চিটাগাং আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। আপনি যে করিডোর দিয়ে দিছিলেন, সেই করিডোর দেওয়া মানেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চলে যেত। আজকে যে কথাগুলো বলতেছেন, কিছু ক্ষেত্রে আমি একমত, কিছু ক্ষেত্রে একমত। মানে যেমন উনি বললেন যে জাতীয় পার্টি, অনেক অভিযোগ তো এর আগেও ছিল, কিন্তু পাইপলাইন দিয়ে আমরা দেখছি ডিজেল এসেছে, সেটা তো আমাদের উপকার হয় না। এই জন্য কিছু জিনিস এই যে ওই উপকার হয়, এটা এবার বলে দিই। বাংলাদেশ হাঙ্গেরি থেকে 17টা রেলের ইঞ্জিন আনছিল, এবং এক একটা ইঞ্জিনের লাইফ লাইন ছিল হচ্ছে 27 বছর। ভারত থেকে তেল নিয়ে আসা হলো, সেই দিয়ে ওই ইঞ্জিন চালানো হলো, 7 বছর পর দেখা গেল ইঞ্জিন আর চলতেছে না। তেলের সমস্যা ছিল। আগে শোনেন, হাঙ্গেরিকে ডেকে আনা হলো যে তুমি বলছো 27 বছর ইঞ্জিন চলবে। তখন আমার সৈয়দপুরে বিরাট ওয়ার্কশপ ছিল, যে আমার 7 বছর পর ইঞ্জিনের অবস্থা হলো কেন?
তখন বললো যে তুমি কি তেল ইউজ করছো, কোথায় তেল দেখা গেল সে তেলে সালফারের পরিমাণ এত ছিল যে ভিতরে সমস্ত মেশিনগুলোকে খেয়ে ফেলে, যে বিয়ারিং যেটা থাকে সেই বিয়ারিংটাকে খেয়ে ফেলে দিছে। এবং ওই সালফার আলা তেল ইন্ডিয়ায় ইউজ করে না। ইন্ডিয়া হচ্ছে আপনার এই বন্ধু, যে আপনার দেশের প্রতিষ্ঠান আপনাদের সবকে খেয়ে ফেলে দেওয়ার জন্য সে হচ্ছে সালফার। এই কথাকে আমরা কেউ বলি না। দ্বিতীয় কথা, আমরা যে ভাই যেটা বললো, ভাই আমার হয়তো ইন্টারপ্রিটেশন ভাই বোঝেননি, আমরা তা বলিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাসের কোন সময় আমাকে দেখাতে পারবেন যে আপনি একটা দলিল দেখান তো, এলএফও বাদ দিয়ে শেখ মুজিবুর রহমানের কোনো বক্তব্যে 25 তারিখ আর আগ পর্যন্ত বলছে যে এই যে আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে যে সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা হচ্ছে আমাদের মুক্তির সংগ্রাম। একটা জায়গায় দেখেন তো, একটা বক্তৃতায় দেখাতে পারবেন তো? 25 তারিখ পর্যন্ত আই ক্যান চ্যালেঞ্জ যে একটা বক্তৃতা শেখ মুজিবুর রহমানের 70 সালের এলএফওর বাইরে, বরং কি আছে আপনাকে বলে দিই যে তিনি বরং কি বলছে, দাঁড়ারে আগে আমাদের ক্ষমতায় যেতে দে, তারপর কিভাবে দেশ তৈরি করতে হয় দেখায় দেব। তার আগ পর্যন্ত কোনোদিন এই কথা বলেনি। আজকে ইম্পোর্টেড কথা কোথায় আসলো? ভাই যেটা বললো, হ্যাঁ এটা সত্যি। আগে শেষ করতে দেন, আপনি তো দিছেন রে ভাই, আমরা আগে শেষ করে দিই। আগে আপনি তো বলতে গেলে খালি এটা নিয়ে আলোচনা হবে। এলএফওটা কি ছিল? আপনি তো এলএফওর ভিত্তিতেই আপনি ইলেকশনটা করছেন। আমার মনে হয় এই বিষয় হচ্ছে, স্যার আমি নিরপেক্ষ মানি, উনি তো জীবন্ত কিংবদন্তি। এলএফওর ভিত্তিতে আপনি 70 সাল নির্বাচন করছেন, এলএফওর ভিত্তিতে আপনি আওয়ামী লীগ ইশতেহার দিয়েছেন। আওয়ামী লীগ ইশতেহারে কি ছিল? যে আমরা ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে কোনো আইন করব না। এবং আপনার এলএফওতেও ছিল, একদম প্রথমেই ছিল, ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করব না। আপনি ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম কি ইসলামের বিরুদ্ধে কি বিরুদ্ধে না। এবং সেকুলারিজমের জন্য আমরা মুক্তিযুদ্ধ করছি না, আমরা মুক্তিযুদ্ধ করছি কি পাকিস্তান নিপীড়নের জন্য। আমরা মুক্তিযুদ্ধ কেন করছি? পাকিস্তান যে আমাদেরকে সর্বক্ষেত্রে যে বৈষম্য, সেই বৈষম্যর জন্য। আজকে আপনি একটা জিনিস উনি যে বললেন মব রাজা ইউনূস সাহেবকে, তো মব রাজার আন্ডারে বাবা গিয়া নিলেন কেন? আর আওয়ামী লীগের কথা বলেন, শোনেন মুসলিম লীগকে কি মানুষ প্রত্যাখ্যান করেনি 71 সালের পর? করছে না করেনি? আপনি যদি জামাতে ইসলামের কথা বলেন, জামাত ইসলামকে 40% ভোট দিয়ে জামাতে প্রত্যাখ্যান করেনি। আওয়ামী লীগকে মানুষ প্রত্যাখ্যান করছে না করেনি? গত 1.5 বছর 2 বছর আপনি আওয়ামী লীগকে কি করছেন? কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন। আপনি 15 বছর তো জামাতকেও নিষিদ্ধ করে রাখছিলেন। কি পারছেন? যদি মানুষ আপনাকে ভালোবাসে, লেট দেম নো, সামনে আসুক রে ভাই, আপনার আসুক। এখন এইভাবে যদি আমরা পাল্টা প্রশ্ন করি, তাহলে এই প্রসঙ্গতে কথা বলতে হবে না তো। ওনাকে বলছি, আপনি বলেন না কেন? আপনার আমি একটু ছোট জনাব, না এই যে ছোট করে ধর্মনিরপেক্ষতার বিষয়টা একটু বলি। উনি যে বললেন যে আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে ছিল না, আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে ছিল যে 71-এ এরকম একটা রক্তস্নাত মুক্তিযুদ্ধ হবে। এই মুক্তিযুদ্ধের অভিজ্ঞান নাই। এই যে রক্ত স্নান হলো, সেখান থেকে কিছু শেখা হয় নাই। এই যে জামাতি ইসলামীগুলো যেভাবে ওখানে পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, ধর্ষণ এবং হত্যা লুণ্ঠনে সহযোগিতা করলো ধর্মের নামে, সেখান থেকে জাতি কি শিখলো? সেকুলারিজম শব্দটা আর কোথাও নাই, ভারতের সংবিধানেও নাই, পাকিস্তানের সংবিধানে। এটা মুক্তিযুদ্ধ জাত, এই কথাটি আমাদের বক্তব্য, যে মুক্তিযুদ্ধ থেকে একটা শিক্ষা আছে তো। আর 2 নম্বর হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। আচ্ছা, ভারতীয় আধিপত্যবাদ আমরা 54 বছরে কি দেখলাম? শুধু তো আওয়ামী লীগ এই সময় ছিল না, আরও তো সরকার ছিল। সেই সময় আমরা হায়দ্রাবাদ হয়েছি না, বোম্বে হয়েছি না, মাদ্রাজ হয়েছি না, পাকিস্তান থেকে আমাদের গড় আয় ডাবল বানিয়েছি। তো মানে ওখানে 12 জন। এর আগেও কিন্তু অনেক দুর্ঘটনা ঘটেছে, সব মিলিয়ে 204 জনের মৃত্যু হয়েছে। এদের বিষয়ে সরকার আসলে কি ব্যবস্থা নিয়েছেন? এবং আমরা তো দেখেছি যে মানুষ মারা গেলে অভ্যুত্থান পর্যন্ত হয়ে গেছে। এই 204 জন কাঠামোটাই নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা যেমন বিভিন্ন সরকারের দুর্বলতা ছিল, তারপরে মব সন্ত্রাসী যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তো তখন আসলে সেই অর্থে তো কোনো কাজই হয় নাই। তারা ইতিহাস চর্চায় ব্যস্ত ছিলেন। একজন এই প্রশ্নগুলো তো আমাদের এখানে করা উচিত, যে উপদেষ্টারা যে কাজে যুক্ত হয়েছিলেন কোন যোগ্যতায়? প্রধান উপদেষ্টা তো ফুটবল খেলছিলেন, আর অন্যান্য উপদেষ্টারা তো বিভিন্ন জায়গায় অস্ট্রেলিয়া থেকে 2-3টা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। সংস্কৃতি উপদেষ্টাতে দেখলাম যে তারপরে তিনি সংস্কৃতি উপদেষ্টা হিসেবে অবতীর্ণ হবার পর কি করে সাম্প্রদায়িক শক্তিকে আরও শক্তিমান করা যায় তার ব্যাপারে নানান রকম কথাবার্তা বলতে শুরু করলেন, এবং জাতিকে খণ্ড বিখণ্ড করবার চেষ্টা করলেন, ডানপন্থাকে উস্কাইয়ে দিলেন। তো ওই জায়গা থেকে তারা তো আসলে কাজগুলো সেভাবে করতেও পারেননি, অভিজ্ঞতাও ছিল না। এখন
মাত্র সরকার এসছে, এই রাজনৈতিক একটা সরকার আসবার পর কিছু কিছু ক্ষেত্রে তো আমরা অবশ্যই পরিকল্পনাহীনতা দেখছি। বিশেষ করে যখন আপনার দুর্ঘটনায় কারো হাত নেই, এটা স্বাভাবিক, কিন্তু দুর্ঘটনার পর যে বার্তাটি সরকারের পক্ষ থেকে যাবে সেটা কিন্তু অনুপস্থিত আমরা দেখলাম। 204 জনের মৃত্যু কিন্তু ছেলে খেলা নয়। আপনি দেখুন যে 7 দিন 4 দিন 5 দিনের মধ্যেই ঘটনাগুলো ঘটেছে। আপনি রাত 3টার সময় পদুয়ার বাজার বলে একটা জায়গায় কুমিল্লায় বাস এবং ট্রেনের সংঘর্ষে 12 জন সরকারিভাবে নিহত হয়েছেন। আমরা এভাবে শুনেছি যে আরো বেশি নিহত রাত 3টার সময়, এবং সেখানে এমপিকে দেখলাম অডিও কল, তিনি মন্ত্রীর সাথে কাঁদতে কাঁদতে বলছেন যে ভাই এখানে একটা আপনি ওই যে গেট তৈরি করে দেন। কেন একজন এমপিকে কাঁদতে হবে একটা গেট একটা প্রহরার? এটা একটা সাধারণ একটা ব্যাপার, সাধারণ মানুষের জীবন সেখানে জড়িত। তার মানে এই কথাও উনি বলেছেন এমপি, যে এর আগে সরকার প্রধানদের ছিল, এখানে বরাদ্দ ছিল, যারা ওখানে আমলা ছিলেন তারা পুরো লুটপাট করে খেয়ে ফেলেছেন। অর্থাৎ এই লুটপাট তন্ত্র যেটা আওয়ামী লীগ করেছে 15-16 বছর, তার আগে যারা করেছেন এই অন্তর্বর্তীকালীন সময় সেটা অব্যাহত ছিল। কাজে এই যে এই অব্যাহত রাজনীতি যেন একটা মৌচাকে পরিণত হয়, টাকা বানানোর একটা যন্ত্রে পরিণত হয়, যখন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসবার জন্য কিন্তু আমরা সংসদ চেয়েছি, আমরা সংসদে জবাবদিহি একটা শাসন চেয়েছি, এই জায়গাতে কথাবার্তাগুলো উঠবে, দায়িত্ব নিতে চেয়েছি। আমরা যে গণতন্ত্রের কথা বলি সেখানে কিন্তু গণতান্ত্রিক যারা মন্ত্রী থাকেন তারা কিন্তু দায়িত্ব নেন। আমরা পদত্যাগের উদাহরণ দেখেছি, আমাদের 54 বছরে কয়জন মন্ত্রী পদত্যাগ করেছেন সড়ক দুর্ঘটনা বা দায়িত্ব অবহেলার কারণে। এই যে গেটগুলো বানানো হয় না, এগুলো কি সরকারি যেই কর্মকর্তা কর্মচারী আছেন তাদের অবহেলা নয়? তাদেরকে কি শাস্তি দেওয়া হবে এটা আমরা দেখতে চাই। এই 204 জনের মৃত্যুর এটা তদন্ত হোক, যার যায় সেই তো বোঝে। এখানে রাষ্ট্র কেন নির্বিকার হিসেবে থাকে? এই নিয়তির হাতে আমরা এর আগে দেখেছি আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এর আগে দেখেছি যে ধাক্কা দিয়েছে আওয়ামী লীগ, বলেছে বিএনপি ধাক্কা দিয়ে নাকি ফেলে দিয়েছে রানা প্লাজায়। কাজেই এই সমস্ত কথাবার্তা আমরা শুনতে চাই না। আমরা দেখতে চাই পরিকল্পনা, জবাবদিহিতা এবং একটা সুশাসন হলেই আপনার সর্বত্র কিন্তু এই দুর্ঘটনা কমে যায়। ধন্যবাদ আপনাকে জনাব এস.এম. শাহরিয়ার কবির। একটু আসতে চাই, সরকারের এই যে 1 মাসে আমরা দেখেছি যে নির্বাচনে তাদের যে প্রতিশ্রুতি ছিল, প্রধান প্রতিশ্রুতি, সেগুলো ইতোমধ্যে বাস্তবায়নে কাজ শুরু করেছে। তার মধ্যে একটি হচ্ছে খাল খনন কর্মসূচি। যেটা বলছিলাম যে নদীতে তো এখন পানি নেই, খাল কাটলে আসলে পানি আসবে কিনা, এটা চাইতে কি এটা জরুরি ছিল, যেটা খাল দখল হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার করা, সেটা কি বেশি দরকার কিনা? কোনটা আসলে দরকার, খাল খনন নাকি পুনরুদ্ধার করা? আচ্ছা, প্রথমে আমি একটু গভীর শ্রদ্ধা জানাচ্ছি পাদুয়া বাজারে যারা নিহত হয়েছেন, এবং এটা নিহত না এর জন্যে ওবায়দুল কাদের সাহেবের ফাঁসি হওয়া উচিত। দেখেন কেন বললাম শুনেন, এটা দেখেন ওবায়দুল কাদেরকে কেন নিয়ে আসলাম পাদুয়া বাজারে টেন্ডার হলো ভাই, 4টা সেগমেন্ট হলো চিটাগাং হাইওয়েতে হয়ে, এই কাজটা একটা চাইনিজ এমবিএল যারা হচ্ছে এই পদ্মা সেতু করলো, সে এমবিএল এবং পিবিএল হচ্ছে এই আপনি গুলশানে দেখতে পাবেন, এদেরকে এই কন্ট্রাক্টটা দেওয়া হলো এবং এদেরকে 2টা সেগমেন্ট দেওয়া হলো এই ঢাকা চিটাগাং রোডে। আওয়ামী লীগ এসেই ওবায়দুল কাদের উঠে বলল কি জানেন, আমার ভাইকে 60% শেয়ার দিতে হবে, অথবা এই পিবিএল এর মালিকের দাউদকান্দিতে নদীর কাছে প্রায় 17 না 18 একর জমি ছিল, ওবায়দুল কাদের বলল যে এটা দিতে হবে। স্টিল আই রিমেম্বার, কারণ আমি তখন আরবিট্রেশনের চিঠি দিয়ে, কারণ তাকে টার্মিনেশনের নোটিশ দিচ্ছে, এবং কত পার্সেন্ট কাজ শেষ হয়েছে জানেন? 84% কাজ, 84। এবং এই যে আপনি বললেন রেলগেটের কথা, রেলগেট ওই ইয়ার মধ্যে ছিল যে নিচে রেলগেট করতে হবে, কারণ পাদুয়া বাজার ওটার হচ্ছে ওভারব্রিজ করা হলো যাতে উপর থেকে সব যায়, আর নিচে রেল লাইন। তাহলে আপনি রেল লাইনে যেমন এই যে মহাখালীতে দেখতেছেন না যে নিচে, তাহলে সেখানে তো আপনার একটা গেট থাকতে হবে, এটা কিন্তু ফান্ডামেন্টাল।